মাইমুনা যত্নের সাথে কেক তৈরি করছে। আজ ৩টা কেকের অর্ডার ছিল। না, ৩টা না, আসলে ৪টা। একটা কেক স্পেশাল। সেই স্পেশাল কেকটাই এখন তৈরি করছে মাইমুনা। লো ভলিউমে গান বাজছে। মাইমুনা এবার কেকটা ওভেনে বসিয়ে সিটিংসগুলো ঠিক করে দিতে যেতেই বিপত্তিটা হয়। ডিসপ্লেটা ঠিকমতো কাজ করছে না। মাইমুনা হাত দিয়ে ১-২ বার বাড়ি দিতেই ডিসপ্লেটা ঠিক হয় না। এবার ওভেনটা পাল্টানোর সময় চলে এসেছে। এভাবে ঠেলে ঠুলে আর চালানো যাচ্ছে না যন্ত্রটা, শুধুই গড়বড় হয়ে যাচ্ছে। টাইমিংটা সেট করে মাইমুনা বেসিনে যেয়ে হাত ধোয়ার সময় কলিং বেলটা বেজে ওঠে। এই অসময়ে আবার কে এলো? ফয়সাল তো সন্ধ্যার আগে ফেরার কথা না। তাওয়ালে হাতটা মুছে ও দরজার কী হলে চেয়ে দেখে অপরিচিত মুখ। হাতে একটা কী যেন খাম, কাঁধে একটা ঝোলা। নিশ্চিত কুরিয়ারের লোক। দরজা খুলতে লোকটা বলে, আপনি মাইমুনা রহমান? মাইমুনা সম্মতিসূচক মাথা নাড়তেই লোকটা একটা পেট মোটা বড় চিঠির খাম ওর হাতে দেয়। তারপর একটা রেজিস্ট্রি খাতা বের করে বলে, এখানে একটা সই করেন। মাইমুনা ভুরু কুঁচকে তাকায় খামটার দিকে। কে দিল এই চিঠি? খামের বাম পাশে ছোট ছোট ছাপার অক্ষরে লেখা, বিবাহ তালাক রেজিস্ট্রি অফিস। এই চিঠি আমার। কিছুই মাথায় ঢুকছে না। এদিকে কুরিয়ারের লোকটা তাড়া দেয়, ম্যাডাম চিঠি প্রাপ্তির সইটা করে দেন। মাইমুনা এবার খাতাটায় সই করে দিতেই লোকটা চলে যায়। দরজা বন্ধ করে মাইমুনা সোফায় বসে। ওর নামে বিবাহ তালাক রেজিস্ট্রি অফিস থেকে চিঠি আসবে কেন? চিঠিটা খুলতে এখন কেমন একটা ভয় হচ্ছে। একটা অজানা আশঙ্কায় বুকটা দুরু দুরু করছে। মাইমুনা একটা লম্বা নিঃশ্বাস নেয়। তারপর বেশ শান্তভাবেই চিঠিটা খোলে। মাইমুনার মাথাটা কেমন ঘুরে ওঠে। চোখটা টেনে বারবার উপরের লেখাটা পড়ে। 1961 সালে মুসলিম পরিবারের আইন অনুযায়ী 7-1 ধারা মতে স্বামী কর্তৃক তালাকের নোটিশ। চোখ ঝাপসা হয়ে আসছে। হাত থেকে চিঠিটা নিচে পড়ে যায়। মাইমুনা স্তম্ভিত হয়ে বসে থাকে। একটা অবিশ্বাস ওর চোখে মুখে। ডিভোর্সের চিঠি? আজকের এই সুন্দর দিনটাতেই এমন একটা চিঠি আসলো? 6 বছর আগে এই দিনেই ও ফয়সালের সাথে পথ চলা শুরু করেছিল। আর সেই দিনটাতেই পথ চলা শেষ হবার চিঠি। কিন্তু কেন? এমন তো কিছু হয়নি যার জন্য ডিভোর্সের নোটিশ আসতে পারে। তাহলে কি ও মনে মনে বাচ্চা না হওয়ার ব্যাপারটা নিয়ে অসুখী আর মেনে নিতে পারছে না? বিয়ে হওয়ার 3টা বছর পার হওয়ার পর যখন বাচ্চা হচ্ছিল না, তখন তাদের টনক নড়ে। তখনই ডাক্তারের কাছে যাবার প্রয়োজনটা অনুভব করে। বিস্তর পরীক্ষা নিরীক্ষা করে যা পাওয়া যায় তাতে অন্তত এটুকু নিশ্চিত যে ওদের কোনো সমস্যা নেই। তারপর থেকে অপেক্ষা। সেই মধুর সময়টা আর আসেনি। আচ্ছা, ইদানিং ফয়সাল কি একটু বেশি সেজেগুজে অফিসে যায়? ও নতুন কাউকে খুঁজে নিল? এটা যখন ভাবছে ঠিক তখনই ফয়সালের ফোনটা আসে। মাইমুনা চেয়ে থাকে মোবাইলের দিকে। ফোনটা ধরতে ইচ্ছে করছে না। ধরবে না ভেবেও শেষ মুহূর্তে ধরে। ওপাশ থেকে ফয়সালের ফুরফুরে গলা পাওয়া যায়। সারপ্রাইজটা পেয়েছো? মাইমুনার বুকটা ভেঙে আসে। তার মানে চিঠিটা সত্য। ও মনে মনে ভাবছিল চিঠিটা মিথ্যে। ফয়সাল সত্যিই ওকে এমন একটা সারপ্রাইজ দিল এই বিবাহবার্ষিকীর দিনে। হঠাৎ করেই মনটা কঠিন হয়ে যায়। চোখটা মুছে নিরুত্তাপ গলায় বলে, হ্যাঁ পেয়েছি, অনেক ধন্যবাদ। ফয়সাল একটু মিয়ে যাওয়া গলায় বলে, আচ্ছা শোনো, আমি রেজিস্ট্রি অফিসে আসতে একটু দেরি হবে। বলেই ফয়সাল ফোনটা কেটে দেয়। মাইমুনা শূন্য চোখে সামনের দেয়ালের দিকে তাকিয়ে আছে। একটা ছোট্ট সুন্দর কাঠের ফ্রেমে ওর আর ফয়সালের ছবি। মাইমুনা ফয়সালের কান ধরে আছে আর ফয়সাল মিথ্যে ব্যথা পাওয়ার একটা মজার ভঙ্গিমায় চোখ মুখ কুঁচকে আছে। ছবিটা বিয়ের প্রথম দিকে তোলা। খুব দুষ্টু ছিল ফয়সাল, সারাক্ষণ দুষ্টুমি করত। হঠাৎ একটা কথা মনে হয়, আচ্ছা ফয়সাল আবার দুষ্টুমি করলো না তো? এই যখন ভাবছে ঠিক তখন ওভেনটা টু টু করে শব্দ করে জানিয়ে দেয় কেকটা প্রায় হয়ে গেছে। মাইমুনার মুখে একটা বিষণ্ণ হাসি খেলে যায়। ও কিনে বিবাহবার্ষিকীর জন্য স্পেশাল কেক বানাচ্ছে আর এদিকে ফয়সাল ডিভোর্সের চিঠি পাঠিয়ে বসে আছে। মাইমুনা কেকটা বের করে। সুন্দর ঘ্রাণ নাকে লাগে। ওর হাতের কেক ভালো হয়। ফয়সালের উৎসাহে অল্প করে কিছু অনলাইনে বিক্রি শুরু করেছিল। বেশ ভালোই সাড়া পেয়েছিল। এখন তো বেশিরভাগ সময় এটাতেই চলে যায়। ওর অফুরন্ত অবসরটুকুও কাটে। কিন্তু ফয়সাল এমন করলো।
সন্ধ্যা পার হতেই এই বাসায় কলিং বেলটা দ্বিতীয়বারের মতো বেজে ওঠে। ফয়সাল এসেছে। মাইমুনা দরজা খুলে দিতেই দেখে অনেকগুলো গোলাপ ফুল হাতে হাসি মুখে দাঁড়িয়ে আছে ফয়সাল। ওকে দেখেই গানে সুরে বলে, হ্যাপি বার্থডে টু ইউ। ও সরি, হ্যাপি অ্যানিভার্সারি। সুখী হোক তোমার আমার টোনাটনির সংসার। মাইমুনা হাসে না, নিস্পৃহ চোখে তাকিয়ে থাকে। তারপর ঘুরে কিচেনের দিকে চলে যায়। ফয়সাল বোকার মতো তাকিয়ে থাকে। কি হলো আবার? কোনো ভুল হলো না তো? ফয়সাল পকেট থেকে মোবাইলটা বের করে তারিখ মিলিয়ে নেয়। না, যতদূর মনে পড়ে আজকের দিনেই তো এই দুষ্ট মেয়েটার সাথে জীবন জুড়ে দেওয়া হয়েছিল। তাহলে সমস্যাটা কোথায়? মাইমানা গম্ভীর মুখে টেবিলে কেকটা রাখে। তারপর ওকে ডেকে বলে, আসো আমাদের শেষ কেকটা কেটে নেই। ফয়সালের পেটের ভেতর কেমন গুড়গুড় করছে। আজ কি হলো মাইমুনার? বেশি কিছু জিজ্ঞেস করাও যাচ্ছে না। ভয়ে ভয়ে শুকনো মুখে বলে, শেষ কেক মানে? মাইমুনা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বলে, কেন? আজকের পরও তুমি ভেবেছো আমি তোমার সাথে থাকবো? ফয়সাল আবার সত্যি ভয় পেয়ে যায়। এই ময়না পাখি, কি হয়েছে বলতো? মাইমুনা রাগের সাথে বলে, আমি ময়না পাখি না, আমি মাইমুনা। আমাকে ডিভোর্সের নোটিশ দিয়ে তুমি এসেছো ফুল হাতে নিয়ে। আমি তোমাকে কিছুই জিজ্ঞেস করবো না? তুমি যেহেতু চিঠি পাঠাতে পেরেছো, সেক্ষেত্রে আমার বলার কিছু নেই। ফয়সাল এবার অসহায়ের মতো বলে, মাইমুনা, তোমার কথা আমি কিছুই বুঝছি না। মাইমুনা এবার পাশে পড়ে থাকা চিঠিটা ওর দিকে বাড়িয়ে দেয়। ফয়সাল চিঠিটা হাতে নিয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। তালাকের নোটিশ। চোখ বড় বড় করে ও নোটিশটা দুবার পড়ে। তারপর ভয়ে ভয়ে বলে, ময়না পাখি, তোমার কি আগে তাওসিফ নামের কার সাথে বিয়ে হয়েছিল? মাইমুনা গনগনে দৃষ্টিতে তাকিয়ে বলে, কি? আমার আরেকটা বিয়ে হয়েছিল? এবার ফয়সাল হো হো করে হেসে দেয়। আমার ময়না পাখির চশমা লাগবে। পুরোটা পড়ে দেখো, এখানে স্বামীর নাম তাওসিফ, বাবা মায়ের নামটাও দেখো। মনে হচ্ছে ভুলবশত চিঠিটা তোমার কাছে চলে এসেছে, তবে দুর্ভাগ্যবশত নামটা তোমার নামের সাথে মিলে গেছে। তুমি এটা পুরোটা পড়নি। একটা অবিশ্বাসের পাথর যেন বুক থেকে নেমে যায়। মাইমুনা এবার মাথা নেড়ে বলে, আমি পুরোটা পড়ে দেখিনি, কিন্তু এটা আমার কাছে আসলো কি করে? ফয়সাল এবার গোয়েন্দার মতো চিঠির খামটা পরীক্ষা করে, বাসা নাম্বারটা ভালো করে মেলায়। তারপর রহস্যভেদের একটা হাসি দিয়ে বলে, 746 নম্বর বাসার চিঠি, কিন্তু 6 সংখ্যাটা লেখার সময় একটা টান পড়ে গেছে। তাতে সংখ্যাটাকে পোস্টম্যান 745 ঠাউরেছে। আর কোনো পূর্বাভাস ছাড়াই আমার বাসায় ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। মাইমুনা ভুলটা বুঝতে পারে এবার, কিন্তু একটা কথা মনে হতে হঠাৎ সরু চোখে তাকিয়ে বলে, এই ব্যাপারটা না হয় বোঝা গেল, কিন্তু তুমি যে বললে তুমি রেজিস্ট্রি অফিসে আসো। ফয়সাল হা হা করে হেসে বলে, আরে ময়না পাখি, আমি তো জমি রেজিস্ট্রি অফিসে ছিলাম। আমার বন্ধু ওই যে মমিন, ওর জমি রেজিস্ট্রি ছিল, আমাকে জোর করে নিয়ে গেছিল। আর কোনো প্রশ্ন? মাইমুনা মাথা নেড়ে বলে, আছে। তুমি যে বললে আমি সারপ্রাইজ পেয়েছি কিনা, সেটা কি ছিল? ফয়সাল এবার গালে হাত দিয়ে বসে। এই রে, আসল কথাতেই তো জিজ্ঞেস করতে ভুলে গেছি। আমি তোমার জন্য নতুন একটা ইলেকট্রিক ওভেন অর্ডার দিয়েছিলাম। ইদানিং প্রায় দেখি তুমি পুরনো ওভেনটাকে চর চাপড় মেরে চালাচ্ছ। ও বেটা তোমার কথাই শুনছে না, তাই ভাবলাম আজকের এই সুন্দর দিনে তোমাকে একটা সারপ্রাইজ দেই। কিন্তু দোকানদার যে এটা পাঠায়নি সেটা তো আর জানতাম না আমি, তাই তখন ফোন করে বলেছিলাম সারপ্রাইজটা পেয়েছো কি না। কিন্তু সেটা যে এমন করে মিলে যাবে আমি জানবো কি করে? একটা ভালো লাগা টের পায়। ফয়সাল ঠিক ওর ওভেনের ব্যাপারটা খেয়াল করেছে। মাইমুনা এবার হেসে বলে, তোমার ফোন আসার কিছুক্ষণ আগেই চিঠিটা এসেছিল, আর তুমিও তখন ফোন করে সারপ্রাইজের কথা জিজ্ঞেস করলে। আমার মাথায় আর কিছুই তখন আসছিল না। ফয়সাল মাথা নাড়ে, তারপর মুখে কৃত্রিম দুঃখভাব ফুটিয়ে তুলে বলে, কিন্তু আমার একটা প্রশ্ন, তুমি বিশ্বাস করলে কি করে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব? মাইমুনা মনে মনে এবার ভীষণ লজ্জা পায়। আসলেই তো, ও কি কখনো ভাবতে পারে ফয়সালকে ছাড়া? ইস, খুব খারাপ লাগছে এখন। ও কিছু বলে না, সংকুচিত হয়ে দাঁড়িয়ে থাকে। ফয়সাল বুঝতে পেরে কাছে এসে মাইমুনাকে জড়িয়ে ধরে বলে, আমার ময়না পাখি, লজ্জা পেয়েছো? মাইমুনা কিছু বলে না, শুধু ফয়সালের বুকের আরও ভেতরে ঢুকে যেতে থাকে। সেদিন রাতে যখন ঘুমোতে যায়, তখন মাইমুনা ফয়সালের হাতের ওপর শুয়ে আফসোসে সুরে বলে, ভাঙনের চিঠিগুলো যদি এইভাবেই ভুল ঠিকানায় হারিয়ে যেত,
খুব ভালো হতো। ফয়সাল মাইমুনার চুলের ঘ্রাণ নিতে নিতে বলে, হ্যাঁ তা হতো, কিন্তু চিঠিটা তার আসল প্রাপকের হাতে পৌঁছে দিতে হবে। মাইমুনা ওর দিকে তাকিয়ে বলে, না থাক আমার কাছেই, চিঠিটা পেলেই তো মেয়েটার মন খারাপ হবে। ফয়সাল দীর্ঘশ্বাস ফেলে বলে, কিন্তু একসময় তো ওরা বুঝতে পারবে, তখন চিঠিটা আবার পাঠাবে। হয়তো কিছু সময় দেরি হবে, কিন্তু চিঠিটা পাবেই। মাইমুনা আনমনে বলে, তাতে অন্তত আরও কিছুদিন এই ভাঙনটা ঠেকে রাখা যাবে। ফয়সাল এবার গভীর মায়ায় মাইমুনাকে কাছে টানে, নরম গলায় বলে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? মাইমুনা কিছু বলে না, চুপ করে থাকে। হঠাৎ কি একটা মনে হতে ও উঠে বসে। তারপর অনিশ্চিত গলায় বলে, ফয়সাল, আজ আমি যেমন চিঠিটা পুরোটা না পড়েই ভুল বুঝেছিলাম তোমাকে, ওরাও কোনো ভুলের মাঝে নাই তো? ফয়সাল এবার উঠে বসে, বলে, মানে? মাইমুনা ঠোঁট কামড়ে বলে, হয়তো এই ডিভোর্স নোটিশের মাইমুনা মেয়েটা অথবা তাওসিফ ছেলেটা কোনো ভ্রমের মাঝে ঘুরপাক খাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ভাঙন। ফয়সাল মাইমুনার পিঠে হাত রেখে বলে, তাই হয়তো হবে, দোয়া করি ভুলটা যেন তাড়াতাড়ি ভাঙে। মাইমুনা কিছু একটা ভাবে, তারপর শান্ত গলায় বলে, আমি ওদের সাথে দেখা করব, ওদের আমি বোঝাবো যদি সম্পর্কটা জুড়ে দিতে পারি। শেষ লাইনটায় একটা আকুলতা টের পায় ফয়সাল। বুঝতে পারে ও আসলে নিতে পারছে না, বিশেষ করে একই নাম হতে ব্যাপারটা ওকে বেশ ভালোই নাড়িয়ে দিয়েছে। ফয়সাল মাথা নেড়ে বলে, আচ্ছা সেটা কাল দেখা যাবে, আজ ঘুমাতো। সে রাতে মাইমুনার ঘুম হয় না, বারবার ভাবতে থাকে ওর নামেরই আরেকজন পাশের বাড়িটাতেই আছে, যে এখনও তার জীবনের এই সর্বনাশা ভাঙনের খবরটা পায়নি। মাইমুনা ভাবে যে করেই হোক এই সম্পর্কটা আবার জুড়ে দিতে হবে। দুই মাইমুনার দেখা। ইদানিং বিকেল হলে মুনার মনটা খারাপ হয়ে যায়। আজকের দিনটাও শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তাওসিফের ফোন আসেনি। আজ কত মাস হয়ে গেল ও বাবার বাড়িতে এসেছে, একটা বিতৃষ্ণা নিয়ে চলে এসেছে। তারপরও কেন যেন মন অপেক্ষা করে তাওসিফ ওকে বাসায় ফিরিয়ে নেওয়ার জন্য আসবে। একটা দীর্ঘশ্বাস ফেলে, না আর আসবে না ও, সংসারটা হয়তো ভেঙেই যাবে। অথচ বিয়ের প্রথম দিকে তাওসিফ কেমন সহজ সরল ছিল। ছোট্ট একটা ভাড়া বাসায় দুজনেই সংসার শুরু করে। অর্থের টানাটানি ছিল, কিন্তু মায়ের কমতি ছিল না। কাজ ফুরোতে না ফুরোতেই তাওসিফ বাসায় ফেরার জন্য আকুল থাকতো। প্রায় প্রতিদিন ও কিছু না কিছু নিয়ে আসতো মুনার জন্য। ওর মাইমুনা নামটা ছোট করে আদর করে মুনা নামে ডাকতো। তারপর হঠাৎ করেই তাওসিফ ওর ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়তে থাকে। সাফল্য হাতের মুঠোয় ধরা দিতে থাকে। একটা সময় ভাড়া বাসা থেকে নিজেদের ফ্ল্যাটে ওঠে। মুনা নতুন করে সংসার গোছাতে ব্যস্ত হতে না হতেই সন্তানের মা হয়। জারিফ আসে। ছেলে নতুন সংসার নিয়ে এতটাই ও ডুবেছিল যে তাওসিফের পরিবর্তনটা চোখে ধরা পড়েনি। তারপর হঠাৎ একদিন ও দেখতে পেল তাওসিফের সেই সহজ সরল মুখটা বদলে কেমন চালাক চালাক একটা ভাব চলে এসেছে। পোশাক পরিস্থিতিও কেমন একটা বেশি বেশি সাজানো গোছানো ভাব, কথাতেও তাই। সব কিছু অনেক গোছানো, কিন্তু আগের সেই মায়াটা নেই। মুনার নিজেকেই মনে হতো ও তাওসিফের সাথে যেন ঠিকঠাক মিলিয়ে চলতে পারছে না। নিজের ভেতর ও আরও বেশি করে গুটিয়ে যাচ্ছিল, আর তৌসিফ যেন আরও বেশি সরে যাচ্ছিল। আর ও যে সত্যি ওর জীবন থেকে সরে গেছে তার খবরটা প্রথম পেয়েছিল একটা অজানা নাম্বারের ফোন থেকে। পরে অবশ্য যিনি ফোন করে খবরটা দিয়েছিলেন তাকে চিনতে পেরেছিল। অফিসের অনেক পুরনো পিয়ন বাবুল। প্রায় বাসায় আসতো, তৌসিফকে দুপুরের খাবার ও নিজেই রান্না করে পাঠাতো। সেই বাবুল সেদিন খবরটা জানিয়েছিল। হয়তো মানতে পারছিল না ব্যাপারটা। তিন্নি নাম মেয়েটার ওর অফিসেই কাজ করে। প্রায় নাকি ওদের একসাথে দেখা যায়। সেটা যতটা কাজে তার চেয়ে কাজের বাইরের বেশি দেখা যায়। মনে একটু সচেতন হয়। একদিন তৌসিফের মোবাইলে কিছু মেসেজ, মেয়েটার পাঠানো ছবি দেখে মাথা ঝিমঝিম করে ওঠে। তৌসিফকে সে কথা জিজ্ঞেস করেছিল। ভেবেছিল ও ধরা পড়ে যাওয়াতে লজ্জা পাবে, কিন্তু মুনা অবাক হয়ে খেয়াল করে তৌসিফ এতটুকু লজ্জিত বা বিচলিত হয় না। উল্টো স্বাভাবিক গলায় বলেছিল, তুমি জেনেছ ভালো হয়েছে, আমি তিন্নিকে বিয়ে করব, তোমার স্থানে তুমি থাকবে, আর তুমি যদি না চাও তাহলে সেক্ষেত্রে ডিভোর্স দেব আমি। সেদিনের পর মুনা আর থাকেনি, জারিফকে নিয়ে চলে এসেছে বাবার বাড়ি। শুধু ভাবে অর্থ মানুষকে এমন পাল্টে দিল। বিষণ্ণ মনে এমন যখন ভাবছিল ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। মুনার বুকটা ধুক করে ওঠে।
তৌসিফ না তো? প্রতিদিন এমন ভুল ভাবনা হচ্ছে। মুনা তাও আশা নিয়ে যায়। দরজা খুলতে একটা অপরিচিত মুখ, ওর বয়সী হবে। ওকে দেখে মেয়েটা জিজ্ঞেস করে, এখানে কি মাইমুনা রহমান থাকে? মুনা ওর সার্টিফিকেটের নামটা শুনে একটু থমকায়, তারপর মাথা নেড়ে বলে, জি আমি মাইমুনা রহমান, ডাকনাম মুনা। আপনি? মেয়েটা হেসে বলে, আমিও মাইমুনা রহমান, আপনাদের পাশের বিল্ডিংয়েই থাকি। ভেতরে এসে একটু বসতে পারি? মুনা একটু অবাক হয়, বাহ, একই নামের আরেকটা মেয়ে, মজা তো। মুনা এবার হেসে বলে, প্লিজ আসুন না। এমন সময় একটা কচি গলা শোনা যায়, আম্মু, আব্বু এসেছে। মুনা একটু অপ্রস্তুত হয়, তারপর সেই কচি গলার ছোট্ট ছেলেটাকে কাছে আসতেই মুনা বলে, না জারিফ সোনা, তোমার একটা আন্টি সালাম দাও। মাইমুনা ছোট্ট ছেলেটার মুখের দিকে তাকায়। 3-4 বছর বয়স হবে হয়তো। কি মায়া মুখটায়। আহারে, বাবার জন্য বাচ্চাটার নিশ্চয়ই মন খারাপ হয়। এমন একটা বাচ্চা রেখে মানুষ কি করে এত পাষাণ হয়। আর মুনা নামের মেয়েটার মুখটাতে কেমন একটা অদ্ভুত সারল্য আছে, বিষাদ আছে। কেমন করে ওই ডিভোর্স লেটারের এমন ভারী খামটা তুলে দেবে। মাইমুনা বসতে বসতে বলে, আমি এই কলোনিতে এসেছি মাত্র কয়েক বছর, আপনাকে দেখিনি অবশ্য। মুনা সহজ গলায় বলে, এটা আমার বাবার বাড়ি। বিয়ের পর আসলে কমই আসা হয়, এবার অবশ্য অনেক দিন আছি। আচ্ছা, আপনি আমার নাম জানলেন কি করে? আর আমি এ বাসাতেই থাকি সেটাই বা জানলেন কি করে? মাইমুনা এবার ভীষণ বিপদেই পড়ে যায়। কি করে যে কথাটা বলবে। একটা লম্বা নিঃশ্বাস নিয়ে বলে, আসলে আপনার একটা চিঠি ভুল করে আমার ঠিকানায় চলে এসেছিল। আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? আপনার বাবা মা তো বাসায়, ওনাদের সামনে বলতে যাচ্ছি না। একটা অজানা আশঙ্কায় মুনার বুকটা কেঁপে ওঠে। ঠোঁটটা কামড়ে বলে, আপনি বলুন। বাবা মাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছে। মাইমুনা ভেবে পায় না কথাটা কি করে শুরু করবে। আমতা আমতা করে বলে, আচ্ছা আপনার স্বামীর নাম কি তৌসিফ? বুকটা চলকে ওঠে। এই মেয়ে না জানি আবার কোন খবর নিয়ে এসেছে। শুকনো মুখে বলে, হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? মাইমুনা একটু চুপ করে ভাবে, তারপর হ্যান্ডব্যাগ থেকে খামটা বাড়িয়ে দিয়ে বলে, এই চিঠিটা আপনার? মোনা জিজ্ঞাসু দৃষ্টিতে একবার তাকায়, তারপর চিঠিটা হাতে নিয়ে চোখ বোলায়। মুহূর্তেই শুকনো চোখটা ভিজে ওঠে। মনের অজান্তেই তীর করে ঠোঁটটা কাঁপতে থাকে। মাইমুনা এবার পাশে গিয়ে বসে একটা হাতে ওকে জড়িয়ে ধরতেই মুনা হাউমাউ করে কেঁদে ওঠে। দূর থেকে জারিফ দৌড়ে এসে অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। অবুঝ ছেলেটাও এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। মাইমুনার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে। দোষটা যেন ওর। ঠিক কি বলে এই পরিস্থিতিতে সান্ত্বনা দেওয়া যায় ওর জানা নেই। মুনা একটু স্বাভাবিক হতেই নাক টেনে বলে, সরি, আপনি কিছু মনে করবেন না। আসলে আপনার সাথে আজই প্রথম পরিচয়, অথচ আপনাকে খুব আপন মনে হয়েছে। আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল না। এই চিঠিটা আসবে সেটা মনের কোণে ছিল। মাইমুনা একটু হাহাকার করা গলায় বলে, কিন্তু সম্পর্কটা কি কোনোভাবেই ঠিক করা যায় না? মুনা একটা বিষণ্ণ হাসি হাসে, বলে, সেটা তো আমার হাতে নেই। তৌসিফ তো আর চায় না সম্পর্কটা। মাইমুনা একটু চুপ করে থেকে বলে, আমি একটু আপনার স্বামীর সাথে কথা বলতে চাই। তার আগে আপনি কি আমাকে বলবেন কেন এই পর্যায়ে আসলো? আর আমার মনে হয় আমরা সমবয়সী, আমাকে তুমি করেই বলো। মোনা চোখটা মুছে একটু হাসে, কেন জানি তোমাকে আসলে আপন মনে হচ্ছে। একজন কাউকে তো বলতে না পারলে মনটাও হালকা হবে না। এরপর মোনা একে একে সব বলে, তৌসিফের পাল্টে যাওয়া, তিন্নির সাথে জুড়ে যাওয়া সব। মাইমুনা যতই শোনে ও ততই অবাক হতে থাকে। ওর কাছে প্রথমে মনে হয়েছিল ওর বাচ্চা নেই, তাই বুঝি ফয়সাল ডিভোর্স লেটার পাঠিয়েছিল। অথচ এদের ফুটফুটে বাচ্চা আছে। তার মুখের দিকেও তৌসিফ তাকালো না। এমন করে লোকটা মোহগ্রস্ত হয়ে পড়ল একটা সন্তানের জন্য। ওর আর ফয়সালের কি দারুণ অপেক্ষা, আর লোকটা সেটা পেয়েও এমন করে দূরে সরে যাচ্ছে। যতটুকু বুঝতে পারল, অন্তত মুনার ভাষ্য মতে তৌসিফ একটা মোহে পড়ে গেছে। মুনার জীবন কথা যখন শেষ হয়, তখন একটা দীর্ঘ নীরবতা নেমে আসে। মাইমুনা ওর হাত ধরে বলে, মুনা, আমি একবার চেষ্টা করতে চাই। তুমি আমাকে তোমাদের বাসার ঠিকানাটা দাও, আর ওই তিন্নি মেয়ের নাম্বারটা দাও যদি থাকে। মুনা দ্বিধান্বিত চোখে তাকায়, তারপর বলে, কি হবে এসব করে বলো তো? তৌসিফ ফিরে আসবে না। অনেকবার এটা নিয়ে কথা কাটাকাটি ঝগড়াঝাটি হয়েছে। ও ফেরেনি, ফিরবেও না। আর এখন তো ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে।
মাইমুনা মাথা নেড়ে বলে, তাও আমি একবার ওদের সাথে কথা বলতে চাই, একটু বুঝতে চাই কেন মানুষ এমন করে। মুনা একটা কষ্টের হাসি হাসে। আমিও বুঝিনি মানুষ কেন এমন করে, তুমি বুঝতে পারলে আমাকে জানিও একটু। এই নাও নাম আর ওর ঠিকানা। তিন্নির মোবাইল নাম্বার আছে আমার কাছে, ওর সাথে আমি কথা বলেছিলাম, দেখা করেছিলাম। হ্যাঁ, মেয়েটা বেশ সুন্দর, ধারালো চেহারা, তৌসিফের সাথে মানায় খুব, একই পথের মানুষ যেন ওরা। মাইমুনা ওর দুঃখ বোধটা টের পায়, ওর হাতে একটা চাপ দিয়ে বলে, আচ্ছা শোনো, আপাতত এই চিঠির কথা কাউকে বলো না, আমাকে অন্তত কয়েকটা দিন সময় দাও। আমি তো বাসায় সারাদিন একাই থাকি, তুমি জারিফকে নিয়ে অবশ্যই চলে আসবে প্রতিদিন। আর হ্যাঁ, আমি কিন্তু ভালো কেক বানাই। মুনা এবার হাসে, বলে অবশ্যই যাব। আর তুমি একটু বসো, একটু তো অন্তত চা নিয়ে আসি। দুইজন মাইমুনা একটা কষ্ট ভাগ করে নিয়ে চায়ে চুমুক দিতে থাকে। প্রথম যে মাইমুনা, সে ভাবছে তার পরবর্তী সাক্ষাৎ তিন্নি বা তৌসিফের সাথে কেমন হবে, ওদের কি ও বোঝাতে পারবে। আর আমাদের দ্বিতীয় মাইমুনা মানে মুনা, ও ভাবছে এরপর জীবনটুকু একাই চলতে হবে, সামনে আবার নতুন আরেকটা জীবনযুদ্ধ, তিন্নির সাথে দেখা। তিন্নির ভীষণ রাগ হচ্ছে, তৌসিফ বলেছিল ডিভোর্স লেটারটা নাকি পাঠিয়ে দিয়েছে আর কোনো ঝামেলা ছাড়াই নাকি কাজটা হয়ে যাবে, অথচ এখন দেখা যাচ্ছে ব্যাপারটা আসলে তা না। এই তো আজ একটা অপরিচিত মেয়ের সাথে ইচ্ছা না থাকলেও এই ব্যাপারটা নিয়ে বসতে হয়েছে। মেয়েটার নাম শুনে প্রথমে চমকে গেলেও পরে বুঝতে পেরেছে এটা সেই মাইমুনা না। প্রথমে ও দেখা করতে চায়নি, কিন্তু যখন বলল তাতে নাকি ঝামেলা বাড়বে, কেস করবে ওরা, তখন অনিচ্ছা সত্ত্বেও দেখা করতে হচ্ছে। না, তৌসিফ সব ঠিকমতো সামলে নিতে পারছে না। দুপুরের পর শহরের এই গ্লাস ভিউ রেস্টুরেন্টটা খালি থাকে। মাইমুনা তিন্নিকে এখানে আসতে বলেছিল। মেয়েটা আসলেই সুন্দর, স্মার্ট, যেমনটা বলেছিল মুনা। মাইমুনা নিজের পরিচয় দিতেই তিন্নি সরাসরি ওর চোখের দিকে তাকিয়ে বলে, বলুন আপনি কেন আমার সাথে দেখা করতে চেয়েছেন। মাইমুনা ওর গলায় একটা রাগ টের পায়, এমনটা হওয়ারই কথা। এমন পরিস্থিতিতে ও নিজেও তাই করত। একটু চুপ থেকে ও বলে, আপনি কি তৌসিফকে বিয়ে করছেন। তিন্নি ধারালো চোখে তাকায়, উষ্ণ গলায় বলে, করতেই পারি, আর সেটা সব আইন মেনেই করব, কোনো সমস্যা তাতে। মাইমুনা মাথা নাড়ে, বলে, না কোনো সমস্যা নেই, আপনারা তো আইনের সব দাবি মিটিয়েই তারপর বিয়েটা করবেন। কিন্তু মোনা, জারিফের মনের দাবিটা কি মিটল তাতে। আপনার জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, একটা ছোট্ট ছেলে বাবার স্নেহ হারাচ্ছে, মুনার মতো একটা মেয়ে নদীর পাড় ভাঙনের মতো কষ্ট পাচ্ছে, সেটা বোঝেন। তিন্নি একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, মাইমুনা, এটা জানেন তো, নদীর এক পাড় ভাঙে আরেক পাড় গড়ে ওঠার জন্যই। এই যে আমি সংসার পাচ্ছি, আমার যে একটা অবলম্বন হচ্ছে, সেটা আপনার চোখে পড়ছে না। তাওসিফের সাথে আমার বোঝাপড়াটা দারুণ, ও নিজেই এগিয়ে এসেছে এই সম্পর্কে। মুনার সাথে ওর কোনোভাবেই আর যায় না, আমি ওর পাশে থাকার যোগ্য। মাইমুনা হেসে বলে, হ্যাঁ, তাওসিফের হয়তো আজ মনে হচ্ছে মুনার জায়গায় আপনিই যোগ্য, কিন্তু একটা সময় যদি ওর আবার এটা মনে হয় আপনি ওর যোগ্য না, নতুন কাউকে ওর ভালো লেগে গেল, তাওসিফ কিন্তু একজনকে ছেড়ে মোহের বশে আপনাকে বিয়ে করতে যাচ্ছে। কে জানে কাল ওর মোহনা আবার ভেঙে যায়, নতুন কারো মোহে পড়ে আপনাকেও ছেড়ে গেল। ওই দিকটা নিশ্চয়ই ভেবে দেখেছেন। তিনি একটু থমকে যায়। এটা তিক্ত সত্য কথা। ভাবনাটা ওর মাথাতে যে আসেনি তা নয়, তাওসিফ ওর রূপের মোহেই অন্ধ হয়ে বিয়ে করছে, আর তাতে ও দোষের কিছু দেখছে না। তাওসিফের সাফল্যগুলো ও উপভোগ করতে চায়। জীবনের প্রথম দিকে অনেক কষ্ট করেছে, যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল দারিদ্রতার কষাঘাতে, তখন তাওসিফের অফিসে চাকরিটা হয়। তাও হতো না যদি ইন্টারভিউ বোর্ডে তাওসিফ সেদিন উপস্থিত না থাকতো। যে পোস্টের জন্য ডাকা হয়েছিল তাতে কম্পিউটারের কিছু অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান থাকতে হয়, যেটা ওর ছিল না, কিন্তু তাওসিফ সেটা এড়িয়ে গিয়েছিল। সুযোগ দিয়েছিল। প্রথম দিনই তাওসিফের চোখে ও মুগ্ধতা দেখেছে। এরপর যতই দিন গিয়েছে তিন্নি ওর কঠোর পরিশ্রম দিয়েই বুঝিয়েছে ও নিজের কাজটা বেশ ভালোভাবেই করতে পারে। এতে তাওসিফের মুগ্ধতা দিন দিন শুধু বেড়েইছে। একদিন ও যখন বিয়ের কথা বলেছিল তখন অবাক হয়েছিল। প্রথমে ও নাই করেছিল, কিন্তু এরপর কয়েকটা মাস তৌসিফ এতটাই মন খারাপ করে থাকতো যে ও আর পারেনি। ওদের এই ঘনিষ্ঠতার খবর একটা সময় ছড়িয়ে যায়। ততদিনে ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বিয়ে করবেই। তিন্নি বলেছিল যে মুনা ওর মতো থাকুক, শুধু দ্বিতীয় বিয়ের অনুমতিটা দিয়ে দিক, কিন্তু মুনা নাকি রাজি হয়নি তাতে।
সেই ক্ষেত্রে ডিভোর্স ছাড়া তো আর কোনো উপায় নেই। মেয়েটা বোকা, একটা সুযোগ তো ওকে দিয়েছিল। তিন্নি মাথা নেড়ে ভাবনাগুলো সরিয়ে দেয়। হ্যাঁ, মেয়েটা যেন কি বলছিল? ও, তৌসিফ যদি ওকেও ছেড়ে চলে যায়। তিনি শান্ত গলায় বলে, হ্যাঁ, আপনার এই যুক্তিটা ফেলে দেওয়া যায় না। যে একবার এমন করেছে সে আবার এমন করতেই পারে, কিন্তু আমিও তো এমন করতে পারি। এই কথাটা আমি ওর সাথে বলেছিলাম। জানেন তো ও কি বলেছিল? আমার নিরাপত্তার জন্য ওর কোম্পানির একটা অংশ আমার নামে লিখে দেবে, আমাকে পার্টনার করে নেবে, আর এরপর ও যদি চলেও যায় তাতে আমার কোনো আপত্তি নেই। আমি একটু আর্থিক নিশ্চয়তা চেয়েছিলাম, সেটা তো পাচ্ছি। মাইমুনা একটা করুণার হাসি হেসে বলে, তৌসিফের কোম্পানির অংশীদারিত্বের নিশ্চয়তা আপনি পেয়েছেন, মনের অংশীদারিত্বটুকু পাননি। আর ওদিকে মুনা মেয়েটা দেখে কিছুই পেল না। যাই হোক, আমি শুধু আপনাকে জীবনের আরেকটা দিক দেখাতে এসেছিলাম, যেখানে মুনার মতো একটা সংসার আঁকড়ে থাকা মেয়ে আছে, একটা কচি মুখ জারিপ আছে, যে কিনা এখন বিশ্বাস করে এক বিকেলে তার বাবা ফিরে আসবে, তার সাথে খেলা করবে। এই ছবিটা অন্তত আরেকবার ভাবুন। তিনি একটু বিরক্ত হয়, এই মেয়েটা ওকে মায়ের জালে ফেলতে যাচ্ছে। সেটা হতে দেওয়া যাবে না। তৌসিফের সাথে ও এতটাই জড়িয়ে গেছে যে ওর আত্মীয় স্বজনরা, বন্ধুরা সবাই জেনে গেছে। এখনও ইচ্ছে করলেও অন্য কাউকে বিয়ে করতে পারবে না। এই সম্পর্কটা নিয়ে কথা উঠবেই। তাই তৌসিফের কাছ থেকে এখন আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। এই মেয়েটাকে একটা কিছু বলে এখনও বিদায় নেবে। হালকা করে ঘাড় কাত করে বলে, ধন্যবাদ মাইমুনা, আপনি আমাকে জীবনের একটা দিক দেখালেন। আমিও আমার দিকটা দেখলাম। জানেন তো, আমি তৌসিফের সাথে এত মিশেছি যে আমি ইচ্ছে করলে আরেকটা ছেলেকে বিয়ে করতে পারবো না। তাতে আমাকে জবাবদিহি করতে হবে। আমার সত্যি আর পিছিয়ে আসার কোনো উপায় নেই। আমি অন্তত এটুকু করতে পারি যে মুনা ওর জায়গায় থাকুক, ডিভোর্সের দরকার নেই, শুধু দ্বিতীয় বিয়ের অনুমতিটা দিয়ে দিক। মাইমুনা কিছুক্ষণ তাকিয়ে থাকে তিন্নির দিকে, হতাশ হয়ে মাথা নাড়ে। না, এই মেয়েটা তো বিয়ে করেই ছাড়বে। আর মুনার তো দ্বিতীয় বিয়ের অনুমতি দেবার প্রশ্নই আসে না। তাহলেও কি করবে? সেদিন বাসায় ফিরে এসে ফয়সালকে ও সব খুলে বলে। মুনার কথা, তিন্নির কথা ফয়সাল সব শুনে বলে, আসলে তুমি একটা অসম্ভবের পেছনে ছুটছো। কারো মন তো এমন জোর করে পরিবর্তন করে দিতে পারবে না। একটা লোক মোহে আছে, সেটা কাটতে একটা সময় লাগবে, অথবা একটা কিছু হতে হবে যাতে মেয়েটা সম্পর্কে ওর ধারণাটা পরিবর্তন হয়। কিন্তু ভয় শুধু একটা জায়গাতেই। মোহ জিনিসটা খুব ভয়ঙ্কর। মানুষ তখন সব বাস্তব জীবনের ভালো মন্দের পার্থক্যটুকু গুলিয়ে ফেলে, সহজ সত্যটাও চোখে পড়ে না। মাইমুনা ফয়সালের কথাগুলো শুনছিল, হঠাৎ ওর চোখটা উজ্জ্বল হয়ে ওঠে। বলে, তুমি একটা দারুণ কথা বলেছ। তিন্নির কোনো নেগেটিভ কিছু যদি পাওয়া যায় যেটা তৌসিফ জানে না, সেটা জানতে পারলে নিশ্চয়ই ওর মোহটা কাটবে। ফয়সালের খুব মায়া হয়। মাইমুনাকে টেনে নিয়ে বলে, তোমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা, তুমি তোমার মতো চেষ্টা করো, আমার সাহায্য লাগলে বলো। মাইমুনা ফয়সালের বুকে মুখ রেখে শুধু এটাই ভাবে কি করে মোনাকে ওর জায়গাটুকু ফিরিয়ে দেওয়া যায়। পরদিন সকালে মাইমুনা ফোন করে মোনাকে আসতে বলে, সাথে জারিফকেও। ওকে একটু জানাতে তো হবে। মাইমুনা একটা চকলেট কেক বানায়, মোনার ছেলেটা আসলে দিতে হবে। মোনা ঘণ্টাখানেক পরেই চলে আসে, সাথে জারিফ। মেয়েটার মুখটা দেখেই ভেতরের দুঃখটা টের পাওয়া যায়। ওদের বসতে দিয়ে মাইমুনা কেক আর চা নিয়ে আসে। বাচ্চাটা খুব মজা করে খায়। মুনা আনমনে চায়ে চুমুক দিতে দিতে বলে, মাইমুনা, ডিভোর্সের ব্যাপারটা বাসায় তো জানাতে হবে, আর দেরি না করাই ভালো। মাইমুনা বোঝে এমন একটা খবর মেয়েটা যে এখনও বলেনি, সেটাই আশ্চর্য। ও চায়ে চুমুক দিতে দিতে বলে, আর কটা দিন পর জানাও। আচ্ছা, তুমি আমাকে বলো তো, তোমাকে যে লোকটা ফোন দিয়ে তৌসিফ আর তিন্নির সম্পর্কে জানিয়েছিল, ওকে একটু দরকার। তুমি তো বলেছিলে ও তোমাদের অফিসের পুরনো পিয়ন বাবলু। মুনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকে বলে, কিন্তু ওকে কেন দরকার? মাইমুনা চিন্তিত গলায় বলে, দেখি ওকে দিয়ে তিন্নির ব্যাপারে কিছু খোঁজ খবর নেওয়াবো। নিশ্চয়ই ওই মেয়ের কোনো গোলমাল আছে। একবার যদি একটা নেগেটিভ কিছু পাওয়া যায় তাতে তৌসিফের মোহটা কাটত। মুনা ম্লান হাসে, এসব করে কি হবে মাইমুনা? ও আর আমাদের ভালোবাসে না। আচ্ছা, তুমি চাচ্ছ যখন আমি ওকে বলবো যে তুমি ফোন দেবে। সেদিন আর কথা আগায় না তেমন। মাইমুনা ইচ্ছে করেই তিন্নির সাথে ওর দেখা হবার কথাটা বিস্তারিত বলে না। যদি বলে, তিন্নি মেয়েটা কিছুতেই ওর পথ থেকে সরে আসবে না, তাতে মনের কষ্টটা বাড়বে, বই কমবে না। এর কিছুদিন পর মাইমুনা সেই পিয়ন বাবুলের কাছ থেকে
কাঙ্ক্ষিত ফোনটা পায়। জানতে পারে তিন্নি যে এলাকায় থাকে বাবুল সেখানে গিয়েছিল। ওর পরিচিত একজন ওই এলাকাতেই থাকেন। বিয়ের খোঁজখবর নেওয়ার ছলে তার কাছ থেকে সব জেনে এসেছে। সবই ভালো, তবে মেয়েটার নাকি আগে একটা বিয়ে হয়েছিল। মাইমুনার বুকটা চলকে ওঠে। এই তিন্নি মেয়েটার যে আগে বিয়ে হয়েছিল সেটা নিশ্চয়ই তৌসিফকে বলেনি, লুকিয়েছে। যাক, একটা কিছু তো পাওয়া গেল। কালকে তো দেখা করবে এই ভাঙনের মূল কারিগর তৌসিফের সাথে। সাথে এটাও মাইমুনা দেখতে চায় একটা মানুষ কি করে এত নিষ্ঠুর হয়। তৌসিফের সাথে দেখা। তৌসিফের ভীষণ মেজাজ খারাপ লাগছে। সামনে বসে থাকা মেয়েটার দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটাই নাকি কদিন আগে তিন্নিকে ফোন করে ওর সাথে দেখা করেছে, তারপর নাকি রীতিমতো ওকে জেরা করেছে কেন তৌসিফকে বিয়ে করবে। ও ভেবে পাচ্ছিল না এই মেয়ের সমস্যা কোথায়। তিন্নি ওকে বিয়ে করলে এই মেয়ের কি যায় আসে। তিন্নি ভীষণ রাগ করেছে। ও সাব জানিয়ে দিয়েছে ওকে যেন কোনো ঝামেলা জড়ানো না হয়। গতকাল ওকে যখন ফোন করলো তখন বলল ভুলে নাকি ডিভোর্স লেটারটা ওনার বাসায় চলে গেছে। এটা কি করে হলো? সেই কুরিয়ারের লোকটা এই ঝামেলার সৃষ্টি করেছে, কিন্তু এই মেয়ে চিঠিটা ফেরত না দিয়ে এখন রীতিমতো ঝামেলা করছে ওদের সাথে। নিশ্চয়ই মুনা ওকে সব বলেছে। আর কি আশ্চর্য, এই মেয়েটার নামও নাকি মাইমুনা। যাই হোক, এই মেয়েটাকে আজ কড়া করে কথা শুনিয়ে দেব, যাতে ওদের আর বিরক্ত না করে। তাওসিফ বিরক্ত গলায় বলে, কই দিন চিঠিটা? আপনার আরও আগেই চিঠিটা ফেরত দেওয়া উচিত ছিল। আপনি সেটা না করে অনধিকার চর্চা করছেন। মাইমুনা লোকটাকে দেখছিল। হ্যাঁ, চেহারাটা পলিশ, পোশাক পরিচ্ছেদে নিপাট ভদ্রলোক লাগছে, কিন্তু তারপরও কোথাও একটা খামতি রয়ে গেছে। কথা বলার ভঙ্গিতে একটা উগ্রতা আছে। মাইমুনা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ, চিঠিটা দিতেই তো এসেছি, সেটা আপনি পাবেন। আর অনধিকার চর্চাটা আসলে করতেই হলো। ভুলক্রমে আসা চিঠির সাথে আমিও জড়িয়ে গেছি। আমার শুধু এটুকু জানতে ইচ্ছে করে একটা মানুষ কেন এত সুন্দর একটা সুখী গৃহকোণ ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে পারে। এত নিষ্ঠুর হয় কি করে মানুষ? ছোট্ট ছেলের মুখটাও যার মনে পড়ে না। তৌসিফ ভুরুকুচকে বলে, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। আর মুনা যদি আপনাকে পাঠিয়ে থাকে তাহলে ও নিশ্চয়ই বলছে কেন আমি বিয়ে করছি তিন্নিকে। আর আমি কিন্তু এতটাও নিষ্ঠুর না। আমি মুনাকে বলেছিলাম ইচ্ছে করলে ওর মতো থাকতে পারে। মাইমুনা অবাক হয়ে যায়। একটা মানুষ মোহে অন্ধ হয়ে গেলে কত অবলীলায় এমন একটা অসম্ভব কথা বলতে পারে। তার কাছে ব্যাপারটা এতটাই স্বাভাবিক মনে হচ্ছে যে সেটা সে নিজের মহানুভবতা হিসেবে ভাবছে। মুনাকে যেন সে অনেক দয়া করেছে। মাইমুনা এবার কঠিন গলায় বলে, যদি মাইমুনা আরেকটা ছেলেকে বিয়ে করত আর আপনাকে থেকে যেতে বলতো তখন আপনি মেনে নিতেন? কথাটা সত্যি, ও নিশ্চয়ই মেনে নিত না। মুখে কোনো উত্তর আসে না, বরং একটা রাগ লাগতে থাকে। মাইমুনা এবার বলে, আপনাকে তো তিন্নি মেয়েটাও বিশ্বাস করে না। তার বিশ্বাস অর্জন করতে তাকে আপনার কোম্পানির শেয়ারটাও লিখে দিতে হচ্ছে। অথচ একটাবারও ভেবেছেন মুনা নামের মেয়েটাকে জাগতিক কোনো কিছুই দিতে হয়নি। সে আপনাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, ভালোবেসেছে। আপনার কাছ থেকে ও একটু মায়াই চেয়েছে, ভালোবাসা চেয়েছে। তাওসিফের ভীষণ অস্বস্তি হতে থাকে। কথাগুলো সত্যি। তিন্নি কথাটা তুলেছিল, যদিও তিন্নিকে ছেড়ে চলে যায় তখন। ওকে আশ্বস্ত করতেই বলেছিল কোম্পানির একটা শেয়ার লিখে দেবে। তাওসিফ অন্যদিকে তাকিয়ে বলে, সেটা স্ত্রী হিসেবে তিন্নি এমনিতেই পেত। আমি ওকে ভালোবাসি, বিশ্বাস করি, আর ওকেই বিয়ে করব। মাইমুনা হতাশ চোখে তাকিয়ে থাকে। একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে তাইও ভাবছে। মুখ নিচু করে একটু ভাবে, তারপর বলে, আচ্ছা, সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আপনি তিন্নি সম্পর্কে সব জানেন তো? ও কিন্তু খুব উচ্চভিলাষী মেয়ে। এর আগে একটা বিয়ে হয়েছিল পরিবারের সম্মতিতেই। যতটুকু জানা গেছে সেই ছেলের আর্থিক অবস্থা ভালো না থাকায় ও নিজেই ডিভোর্স করে চলে এসেছিল। আপনাকেও বিয়ে করছে শুধুই আর্থিকভাবে লাভবান হতে। মুনা কিন্তু আপনাকে শর্তহীন ভালোবেসেছিল। তিন্নির আগের বিয়েটা কেন ভেঙে গিয়েছিল তা অবশ্য মাইমুনা জানে না। ইচ্ছে করেই বলেছে যে আর্থিক অবস্থার জন্য বিয়েটা ভেঙেছে। তাওসিফ একটু থমকায়। তিন্নির যে আগে একটা বিয়ে হয়েছিল সেটা ওর জানা ছিল না। কই, কখনো তো এই বিষয়ে তিন্নি কিছু বলেনি। কিন্তু এই মেয়েটাকে এটা বুঝতে দেওয়া যাবে না। মুখের বিষয় ভাবটা লুকিয়ে বলে, সেটা আমি জানি, এটা ওর দ্বিতীয় বিয়ে। আমারও তো তাই। আর জানেন তো, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আর্থিক সচ্ছলতা। সেটা না থাকলে আপনাদের ওই তথাকথিত ভালোবাসা জানালা দিয়ে পালায়। তাই কেউ যদি আর্থিকভাবে সচ্ছল থাকতে চায় তাতে কোনো অপরাধ নেই।
মাইমুনা মাথা নাড়ে, তারপর বলে, হ্যাঁ, তা অপরাধ না, কিন্তু আপনার ওই কথাটা সবার ক্ষেত্রে সত্য না। আমি যতদূর জানি আপনার বিয়ের প্রথম দিকে টানাটানি সংসারই ছিল। একটা ছোট্ট ভাড়া বাসায় থাকতেন। মুনা কিন্তু তখন আপনাকে ছেড়ে যায়নি, ভালোবেসে আপনাকে আগলে রেখেছিল। আপনাকে সামনে এগিয়ে যাওয়ার পথটা আরও মসৃণ করে দিয়েছিল। একবার নাকি আপনার ব্যবসায় খুব ক্ষতি হয়েছিল, তখন মুনা তার বিয়ের গয়নাগুলো আপনার হাতে তুলে দিয়েছিল যাতে আপনি ঘুরে দাঁড়াতে পারেন। তাই মুনা যদি তিন্নির মতো মেয়েদের মতো চিন্তা করতো, তাহলে কখনই তার প্রিয় গয়নাগুলো আপনার হাতে তুলে দিত না। তৌসিফের ভীষণ অস্বস্তি হতে থাকে। মুনা দেখে এই মেয়েকে সব বলে দিয়েছে, একটু আনমনা হয়ে যায়। সারা জীবন আর্থিক কষ্টটা তাড়া করে বেড়াতো। বাবা খুব কম বেতনে চাকরি করতেন, সারাক্ষণ টানাটানি লেগেই থাকতো। তাই যখন ওর পড়াশোনা শেষ হলো, তখন ও বাবার মতো চাকরিতে ঢোকেনি। ও চেয়েছিল অনেক বড়লোক হবে, আর সেটা হতে গেলে তো ব্যবসা করা ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে মূলধনটা চাই, সেটা ওর ছিল না। এই উভয় সংকটের সময় সুযোগটা আসে, মুনার সাথে বিয়ে ঠিক হয়। মুনারা মোটামুটি সচ্ছল ছিল, তাই বিয়ের সময় একটা দাবি দাবাও ও জানিয়েছিল। মুনার বাবাও তখন খুশি মনেই ওকে ব্যবসা করার প্রাথমিক মূলধনটা দিতে সাহায্য করেছিল। অল্প অল্প করে উন্নতি হচ্ছিল, কিন্তু একবার হঠাৎ করেই হোঁচট খেয়ে অনেকটা ক্ষতি হয়ে যায়। সেদিনের কথাটা মনে আছে। মনমরা হয়ে বাসায় ফিরেছিল। মুনার মুখ দেখেই শঙ্কার সাথে জানতে চেয়েছিল কী হয়েছে। মনুকে সব খুলে বলতেই ও কিন্তু মোটেই ভেঙে পড়েনি, বরং ওকে সাহস দিয়েছিল। বলেছিল, তুমি ভেবো না, তুমি ঠিক ব্যবসার এই ক্ষতিটা পুষিয়ে উঠতে পারবে। সেদিন রাতেই বিয়ের সময় ওদের বাড়ি থেকে দেওয়া সব গয়নাগুলো ওর হাতে তুলে দিয়েছিল। মনে মনে খুব অবাক হয়েছিল মুনার এমন করে সব কিছু ওকে দেওয়াতে। এরপর একটা ম্যাজিক হয়, অভাবনীয় সব সাফল্য ধরা দিতে থাকে ওর ব্যবসায়। এসব ভাবতে ভাবতে ও মাথা নাড়ে, না, মনটা দুর্বল হতে দেওয়া যাবে না। তৌসিফ এবার গম্ভীর মুখে বলে, হ্যাঁ, মুনা আমাকে ওর বিয়ের গয়নাগুলো দিয়েছিল, কিন্তু আমি পরে ওকে তার দ্বিগুণ পরিমাণ গয়না বানিয়ে দিয়েছিলাম। ওকে একটুও ঠকায়নি। হারে, এই লোকটা জীবনের সব কিছু অর্থ দিয়েই মাপে। মুনা যে ওকে অর্থের চেয়ে মানসিক সাপোর্টটা দিয়েছিল, সেটাও ভুলে গেল। মাইমুনা ম্লান হেসে বলে, তৌসিফ সাহেব, আপনি সব কিছু ধন সম্পদের নিক্তি দিয়ে মেপেছেন, তাই আপনি যে মুনা আর জারিফকে ঠকাচ্ছেন সেটা চোখে পড়েনি। ওরা দুজন মানুষ যারা আপনারই অংশ ছিল, তাদেরকে জীবনের সব দিক থেকেই ঠকালেন। আপনার ছেলে জারিফ এখনও তার বাবার জন্য অপেক্ষা করে। বাবা আসবে কোনো এক বিকেলে, ওর সাথে খেলবে। এই যে অপেক্ষা, সেটা আপনি কি দিয়ে ওকে পূরণ করে দেবেন? এ তো এমন না যে আপনি পকেট থেকে কিছু টাকা বের করে দিলে ও খুশি হয়ে গেল। মুনা যে আপনার বাসায় ফিরে আসার অপেক্ষায় না খেয়ে থাকে, সেটা কি আপনি আপনার এই অর্থ দিয়ে দিতে পারবেন? এমন অনেক ছোট ছোট সুন্দর মায়া থাকে সংসারে, মানুষ যার জন্য বেঁচে থাকে। একটা কথা বলি, আমার বিয়ে হয়েছে 6 বছর, এখন একটাও সন্তান হয়নি। আমাদের আকুল করা অপেক্ষা একটা সন্তানের জন্য, আর সেখানে এমন একটা মূল্যবান উপহার আপনি হারিয়ে ফেলতে চাচ্ছেন, কত সহজে, কত অবহেলায়, ভাবতে অবাক লাগে। তৌসিফের মুখটা এই প্রথমবারের মতো নরম হয়। ঠোঁট কামড়ে বলে, আমি জারিফকে আমার কাছে নিয়ে আসব। তিনির সাথে এটা নিয়ে কথা হয়েছে, ও জারিফকে নিজের সন্তানের মতোই মানুষ করবে। মাইমুনা ম্লান হাসে, বলে, নিজের মা থাকতে ও অন্য আরেকজনের কাছে মায়ের মতো থাকবে? হাসলেন আপনি আমাকে। আর আদালত জারিফকে মুনার কাছে রাখারই নির্দেশ দিবে। আপনি জারিফকে কখনোই পাবেন না, বাবা হিসেবে সবসময় ঘৃণিতই থেকে যাবেন। তৌসিফ বিচলিত চোখে তাকিয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। জারিফের মুখটা মনে পড়ছে। একবার জন্মের পর খুব অসুখ হলো, ও সারাদিন জায়নামাজে ছিল, বারবার ছেলের সুস্থতা চেয়ে দোয়া করত। সেবার ছেলেটা ভালো হয়ে গেল, তখন বুঝেছিল ছেলের জন্য কেমন লাগে। সত্যি জারিফকে ও কাছে পাবে না। তৌসিফের আনমনা ভাবটা মাইমুনা লক্ষ্য করে। ওর আর বলার কিছু নেই, শুধু আজ একটা কঠিন সত্য জেনে গেল, মানুষ মোহগ্রস্ত হলে সব ভুলে যায়। যাবার সময় ব্যাগ থেকে সেই ডিভোর্স লেটারটা বের করে টেবিলের উপর রাখে, তারপর ধীর শান্ত গলায় বলে, ডিভোর্স লেটারটা রইল। এটা একবার ভুল করে ভুল ঠিকানায় চলে গিয়েছিল, এখন আপনি সিদ্ধান্ত নেবেন এটা কি তার সঠিক ঠিকানায় যাবে নাকি যাবে না, সিদ্ধান্ত আপনারই। কথাগুলো বলে ও ধীরে ধীরে বের হয়ে আসে। দমটা আটকে আসছিল এতক্ষণ। বাইরে এসে একটা স্বস্তির নিঃশ্বাস নেয়। মাইমুনা বাসায় ফিরতে ফিরতে ভাবে, আচ্ছা ও কি বলবে মুনাকে আজ।
তৌসিফের নিষ্ঠুরতা নাকি ওর পরাজয়ের কথা? এই কটা দিন ক্ষীণ আশা ছিল তিন্নি অথবা তৌসিফ একজনকে না একজনকে ও ভুলটা বোঝাতে পারবে। কিন্তু যে মানুষ ভুলের মাঝেই সুখ খুঁজে পায় তাকে কি করে ও ঠিক পথে নিয়ে আসবে? শেষ দিকে তৌসিফের মুখে একটু হলেও অনুশোচনা দেখেছে, কিন্তু তাতে কি তৌসিফ ফিরে আসার সিদ্ধান্তটা নেবে? সেদিন বাসায় ফিরে আসলে ফয়সাল আগ্রহের সাথে জানতে চায় তৌসিফের সাথে কি কথা হয়েছিল। মাইমুনা মন খারাপ করা গলায় বলে, ফয়সাল, প্রতিটা মানুষের নিজস্ব যুক্তি আছে, আর স্বার্থের জন্য সে যুক্তিগুলো নিজের কাজে লাগায়। এই গল্পে তিন্নির তার নিজের পক্ষে যুক্তি আছে, তৌসিফের নিজস্ব যুক্তি আছে, আর মুনা আর জারিফ যেন ওদের হাতে জিম্মি। আমি জানি না কি হবে, মুনাকেই বা কি বলবো। ফয়সাল কাছে এসে ওরা হাত ধরে সোফায় বসায়, নরম গলায় বলে, মাইমুনা, তুমি মন খারাপ করো না, তোমার সর্বোচ্চ চেষ্টা তো তুমি করেছো। মেয়েটাকে কাল বুঝিয়ে বলো সব কিছু। সেদিন রাতে মাইমুনার ঘুম হয় না, একটা অস্থিরতায় ছটফট করে রাতটা কাটে। শেষ রাতে ঘুমটা আসে, স্বপ্নে দেখে ও উঁচু একটা জায়গা থেকে পড়ে যাচ্ছে। ফয়সাল পাশে দাঁড়িয়ে, কিন্তু ওর হাতটা ধরছে না। সকালে ঘুমটা ভাঙতেই মনটা খারাপ হয়ে যায় স্বপ্নটার কথা মনে করে। ইস, কি বাজে একটা স্বপ্ন। মুনাকে আজ ফোন করে আসতে বলবে সে। তার আগে জারিফের প্রিয় চকলেট কেকটাও বানাতে হবে। সেদিন বিকেলে মুনা একাই আসে, জারিফকে ইচ্ছে করে আজ আনেনি। মাইমুনা আজ নিজেই সংকোচে আছে, কি করে কথাটা তুলবে। কিছুক্ষণ এলোমেলো কথা বলে। মুনা যেন হঠাৎ করে বুঝতে পারে মাইমুনা আজ একটু খেই হারানো কথা বলছে। তার মানে তৌসিফের সাথে দেখা করাটা মোটেও ভালো কিছু হয়নি। মাইমুনাকে সহজ করতেও বলে, মাইমুনা, আমি বুঝতে পেরেছি তৌসিফ তোমার কথা শোনেনি, আমি জানতাম ও আর ফিরে আসবে না। মাইমুনা এবার আমতা আমতা করে বলে, মুনা, আমি ওর সাথে কথা বলেছি। হ্যাঁ, তোমার কথাটা হয়তো সত্যি, কিন্তু জারিফের কথা বলতেই ওর চোখে অনুশোচনা দেখেছি। এরপর মাইমুনা ওকে সব কিছু খুলে বলে। মুনা এক দৃষ্টিতে চেয়ে শুনতে থাকে। সর্বশেষ বলে, মুনা, আমি তৌসিফকে আসার সময় বলে এসেছি ও ইচ্ছে করলে এই ডিভোর্স লেটারটা সঠিক ঠিকানায় পাঠাতে পারে অথবা নাও পাঠাতে পারে। আমরা কয়েকটা দিন অপেক্ষা করতে পারি, দেখি ও কী করে। মুনা কোথাও একটা হারিয়ে গিয়েছিল। মাইমুনার শেষ কথাতে সন্দীপ ফিরে পায় সে। তারপর সোজা ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলে, না, আমি ওর জন্য আর অপেক্ষা করব না। ও ডিভোর্স লেটারটা পাঠাবে কি পাঠাবে না সেটা ওর ব্যাপার। যে মানুষ আমাকে ভালোবাসে না তাকে আমি এভাবে ফিরে পেতে চাইও না। এই কদিন আমি অনেক ভেবেছি, আমি আসলে ভুল মানুষের জন্য অপেক্ষা করেছি, যে অপেক্ষাতে শুধুই গ্লানি আছে, করুণা আছে। আমি জারিফকে নিয়ে আমার যুদ্ধটা শুরু করব। আমি অন্তত চাইব আমার ছেলেটা যেন বাবার মতো অমানুষ না হয়। ওকে আমি শুদ্ধ মানুষ গড়ে তোলার চেষ্টা করব। মাইমুনা, তুমি আমার জন্য অনেক করছো, আর একটুখানি করতে পারবে? কেন জানি মুনার এই দৃঢ়তাই ওর খুব ভালো লাগে। এই কটা দিন নিজেকে তিন্নির কাছে, তৌসিফের কাছে ভীষণ ছোট মনে হয়েছে। কাঙ্গালের মতো ওদের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছে। মুনার কথাটা আজ সেই গ্লানিগুলো মুছে দিল। মাইমুনা আগ্রহের সাথে জানতে চায়, বলো মুনা, আমি কি করতে পারি? মাইমুনা একটু ইতস্তত করে বলে, তোমার অনলাইন কেকের কাজটুকুতে আমাকে সাথে নিতে পারবে? প্রাথমিক ধাক্কাটা তাহলে সামলাতে পারতাম, এরপর আমি নিজে আমার চলার পথ তৈরি করে নিতাম। শেষের কথাটা মুনা বেশ জোরের সাথেই বলে। মাইমুনার মনটা খুব নরম হয়ে যায়। ভীষণ মায়া নিয়ে ওর হাতটা ধরে বলে, অবশ্যই থাকবে তুমি আমার সাথে। আমিও একা পেরে উঠছিলাম না, এত এত অর্ডার আসে যে কুলিয়ে ওঠা যায় না। আজ থেকে তুমি আর আমি মিলে একসাথে এই কাজটা করব। সেদিনের পর থেকে মুনার নতুন পথ চলা শুরু হয়। ডিভোর্স লেটারটা ওর ঠিকানায় আবার আসবে নাকি আসবে না সেটা নিয়ে ভাববার দিন ফুরিয়েছে। এই পৃথিবীর এক কোণে কিছু ভালো মানুষ নিজেদের মতো করে ভালো থাকার যুদ্ধটা চালিয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।